বীর চোপড়া মুম্বাইয়ের সবথেকে বড় হোটেলের মালিক। আজ প্রথমবারের মতো তার মা বাবা গ্রাম থেকে মুম্বাই আসছেন তার সঙ্গে দেখা করতে। তারা ইচ্ছাকৃতভাবে গ্রামের ভিখারির মতো পোশাক পরেছেন, এইটা জানতে যে হোটেলে তাদের সম্মান দেওয়া হবে নাকি ধাক্কা মেরে বাইরে বের করে দেওয়া হবে। আর হোটেলে পৌঁছে তাদের সাথে যা হলো তা দেখে সবাই হতবাক হয়ে গেল। আর তারপর বীর যা করল তাতে পুরো মুম্বাই কেঁপে উঠল। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমরা এমন রোমাঞ্চ এবং জ্ঞানপূর্ণ ভিডিও আনতে থাকি। আর কমেন্ট করে অবশ্যই জানান যে আপনারা আমাদের এই ভিডিওটি কোথা থেকে দেখছেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, সরলা রান্নাঘর থেকে গুড়ের চায়ের গ্লাস নিয়ে এলো এবং রামপালের পাশে বসে পড়ল। শুনছেন জি, আজ হোটেলের বার্ষিকী। বীর বলেছিল যে আজকের দিনটা তার জন্য খুব বড়। রামপাল চায়ের চুমুক নিলেন এবং তার চোখে এক ঝলক দেখা গেল, হ্যাঁ, আমাদের বীর, দেখে নিও সরলা, একদিন পুরো দুনিয়া তার নাম জানবে। মাটি থেকে উঠে এসে সে মুম্বাইয়ের মতো শহরে নিজের সাম্রাজ্য খাড়া করেছে। সব তোমাদের দেওয়া সাহস এবং আমাদের দেওয়া সংস্কারের ফল। বীর চোপড়া তাদের একমাত্র ছেলে ছিল, এমন একজন ছেলে যার জন্য তারা নিজেদের প্রতিটি প্রয়োজনকে বিসর্জন দিয়েছিল। রামপাল গ্রামে ছোটখাটো কৃষিকাজ করে এবং সরলা লোকের বাড়িতে সেলাই ফড়াই করে বীরকে পড়াশোনা শিখিয়েছিল। তাদের আজও সেই দিনটার কথা মনে আছে যখন বীর প্রথমবার মুম্বাই যাওয়ার কথা বলেছিল। তার চোখে বড় স্বপ্ন ছিল এবং সেই স্বপ্ন পূরণের জুনুনও ছিল। রামপাল তার জমির একটি ছোট অংশ বিক্রি করে তাকে টাকা দিয়েছিলেন এবং সরলা তার বিয়ের শেষ অবশিষ্ট গয়নাগুলিও তার হাতে তুলে দিয়েছিল। গত 10 বছরে বীর তার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার মাধ্যমে মুম্বাইয়ে সেই অবস্থান অর্জন করেছিল যার স্বপ্ন দেখাও হরিপুরের কোনো ছেলের জন্য অসম্ভব ছিল। আজ সে গ্র্যান্ড এম্পেরিয়াল হোটেলের মালিক, যা মুম্বাইয়ের সবচেয়ে বিলাসবহুল এবং বিখ্যাত হোটেল হিসাবে বিবেচিত হয়। বীর তার মা বাবাকে খুব ভালোবাসত, কিন্তু কাজের ব্যস্ততার কারণে গ্রামে কমই আসতে পারত। যদিও সে প্রতি মাসে টাকা পাঠানো এবং ফোনে কথা বলতে কখনো ভুলত না। আজ হোটেলের 5ম বার্ষিকী ছিল এবং বীর এই উপলক্ষে একটি খুব বড় পার্টির আয়োজন করেছিল। সে 1 সপ্তাহ আগে রামপালকে ফোন করে বলেছিল, বাবা, এবার আপনাকে এবং মাকে এখানে আসতেই হবে। আপনারাই আমার আসল ভিআইপি অতিথি। আপনাদের ছাড়া আমার কোনো সাফল্যই অসম্পূর্ণ। রামপাল এবং সরলার জন্য এটা কোনো স্বপ্নের সত্যি হওয়ার মতোই ছিল। তাদের ছেলে তাদের নিজের দুনিয়ায় ডাকছিল। সরলা তার সবচেয়ে ভালো পাড়যুক্ত শাড়িটি বের করল, যা সে বছরের পর বছর ধরে যত্ন করে রেখেছিল। রামপালও তার পুরনো কিন্তু পরিষ্কার কুর্তা পায়জামা এবং শাড়ি তৈরি করলেন। তাদের কাছে এটাই ছিল সবচেয়ে দামি পোশাক। মুম্বাইয়ের ট্রেন যাত্রা তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা ছিল। শহরের ভিড়, উঁচু উঁচু ইমারত এবং দৌড়তে থাকা জীবন দেখে তারা হতভাগ হয়েছিল। স্টেশনে বীর তাদের নিতে একজন ড্রাইভারকে পাঠিয়েছিল। যখন তারা সেই ঝলমলে গাড়িতে বসলেন, সরলা ধীরে ধীরে রামপালের হাত ধরেছিলেন, যেন বলছিলেন যে সব কি সত্যি। গাড়ি যখন দ্য গ্র্যান্ড ইম্পেরিয়ালের সামনে থামল, তখন তাদের চোখ খোলা থেকে গেল। হোটেলটা কোনো রাজপ্রাসাদের মতো লাগছিল। উঁচু কাঁচের দরজা, ঝলমলে আলো এবং উর্দি পরা দারোয়ান, এটা তাদের কল্পনারও বাইরে ছিল। রামপাল তার শাড়িটা ঠিক করলেন এবং সরলা তার শাড়ির আঁচল মাথার উপর আরও একটু টেনে নিলেন। তাদের হৃদয়ে তাদের ছেলের জন্য গর্ব ছিল, কিন্তু এই চাকচিক্যময় দুনিয়ায় এক অজানা ভয়ও ছিল। তারা ধীরে ধীরে পা বাড়িয়ে হোটেলের বিশাল দরজার দিকে এগোতে লাগলেন। তারা জানতেন না যে এই চাকচিক্যের পেছনে তাদের সবচেয়ে বড় অপমান অপেক্ষা করছে। গেটে দাঁড়িয়ে থাকা লম্বা চওড়া গার্ড তাদের উপর থেকে নিচ পর্যন্ত দেখল তাদের নোংরা গ্রাম্য পোশাক, পায়ে সাধারণ চপ্পল এবং মুখে গ্রামের সারল্য দেখে তার চোখে তাচ্ছিল্যের ভাব স্পষ্ট ফুটে উঠল। এই থামো,
কোথায় ঢুকে যাচ্ছ? এটা কোনো ধর্মশালা নয়। মাথায় চড়ো না, সাহেব ডেকেছেন তো কোনো উপকার করেননি। যাও ভেতরে, কিন্তু এক কোণে পড়ে থেকো, কাউকে বিরক্ত করো না। সে তাদের ভেতরে যাওয়ার জন্য এমনভাবে ইশারা করল যেন কোনো জন্তুকে তাড়িয়ে দিচ্ছে। অপমানের প্রথম ঢোক গিলে রামপাল এবং সরলা ভেতরে প্রবেশ করলেন। ভেতরের দৃশ্য কোনো জান্নাত থেকে কম ছিল না। দেওয়ালে দামি পেন্টিং, ছাদ থেকে ঝোলানো বিশাল ঝাড়বাতি এবং মুখমলের চেয়ার, সব কিছু এত শানদার ছিল যে তারা শুধু দেখতেই থাকলেন। তাদের বিশ্বাস হচ্ছিল না যে তাদের ছেলে এত বড় সাম্রাজ্যের মালিক। তারা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। গার্ডের খারাপ ব্যবহার ভুলে যাবার চেষ্টা করে তারা তাদের বীরকে খুঁজছিলেন, কিন্তু পার্টির ভিড়ে তাদের কোনো পরিচিত মুখ চোখে পড়ছিল না। তারা শুধু এক কোণে দাঁড়িয়ে তাদের ছেলের জন্য অপেক্ষা করতে লাগলেন, যার দুনিয়া তার শেকড় থেকে কতটা আলাদা হয়ে গেছে। হোটেলের প্রধান হল অতিথিদের দ্বারা ঠাসা ছিল। শহরে বড় বড় শিল্পপতি, ফিল্ম তারকা এবং রাজনীতিবিদরা তাদের দামি পোশাকে সেজেগুজে গ্লাস ঠেকিয়ে কথা বলছিলেন। বাতাসে দামি আতর এবং সুস্বাদু খাবারের গন্ধ মিশেছিল। এই জাঁকজমক ও কোলাহলের মাঝে রামপাল এবং সরলা এক কোণে সংকুচিত হয়ে দাঁড়িয়েছিলেন। তাদের সাধারণ পোশাক এবং সংকোচ তাদের সেই ভিড় থেকে একদম আলাদা করে দিচ্ছিল। সবাই তাদের এমনভাবে দেখছিল যেন তারা অন্য কোনো গ্রহ থেকে এসেছেন। সরলা রামপালের হাত শক্ত করে ধরলেন। শুনছেন জি, বীর কোথাও দেখা যাচ্ছে না, আমরা কোথায় বসব? রামপালও কিছুটা অস্বস্তি বোধ করছিলেন। তার শ্বাসও এখন হাঁপিয়ে উঠছিল। তিনি তার পকেট থেকে ইনহেলার বের করে একটি পাফ নিলেন। এখানেই দাঁড়িয়ে থাকি সরলা, বীর আসতেই থাকবে, হয়তো কাজে ব্যস্ত আছে। তখনই একজন ওয়েট্রেস, যে আটশাট কালো স্কার্ট এবং সাদা শার্ট পরেছিল, তাদের কাছে এলো। তার চোখে সেই একই তাচ্ছিল্য ছিল যা তারা গেটে গার্ডের চোখে দেখেছিল। সে তার নাক কুঁচকে বলল, মা, আপনি এখানে কি করছেন? এটা ভিক্ষা চাওয়ার জায়গা নয়, এটা একটি 5 স্টার হোটেল। তার কণ্ঠস্বর এত উঁচু ছিল যে আশেপাশে দাঁড়িয়ে থাকা কিছু অতিথি শুনে ফেললেন এবং তারা চাপা হাসি হাসতে শুরু করলেন। একজন ধনী মহিলা তার বান্ধবীর কানে ফিসফিস করে বললেন, দেখো তো, বীর চোপড়ার পার্টিতে এই ভিখারিরা কোথা থেকে এলো? এই শব্দগুলি সরলা এবং রামপালের কানে গলিত কাঁচের মতো নেমে এলো। তাদের চোখে জল ভরে গেল। সরলা সাহস করে বললেন, বেটি, আমরা বীরের মা বাবা, আমাদের ডেকেছে। ওয়েট্রেস এমনভাবে অভিনয় করল যেন সে খুব বড় শখ পেয়েছে। কি? বীর স্যারের মা বাবা? মজা করবেন না বুড়িমা। বীর স্যারের মা বাবা গ্রামে থাকেন, কিন্তু তারা এমন জীর্ণশীর্ণ হতে পারেন না। সে ইফতেহাল শব্দটির উপর এত জোর দিল যে সরলার হৃদয় কেটে গেল। ততক্ষণে সেখানে কিছুটা ভিড় জমে দিয়েছিল। সবাই মজা দেখছিল। ওয়েট্রেসের মনে হলো যে ম্যানেজারকে খুশি করার একটা ভালো সুযোগ পেয়েছে। সে তাদের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল, চলুন এখান থেকে সরুন, আপনাদের কারণে হোটেলের নাম খারাপ হচ্ছে। আমি আপনাদের একটা জায়গায় বসিয়ে দিচ্ছি। সে তাদের টেনে নিয়ে হলের সবচেয়ে পেছনের অংশে নিয়ে গেল, যেখানে সার্ভিস এরিয়ার কাছে একটি ছোট অন্ধকার ঘর ছিল, যেখানে কিছু ভাঙা চেয়ার এবং একটা পুরনো পাখা ছিল যা চলছিল না। ভ্যাপসা গরম এবং গরমে রামপালের শরীর আরও খারাপ হতে লাগল। ওয়েট্রেস তাদের সেই ঘরে ঠেলে দিয়ে বলল, এখানেই বসুন, আমি আপনাদের জন্য খাবার এখানেই নিয়ে আসব। প্রধান হলে অতিথিদের সামনে আপনাদের দারিদ্র্যের প্রদর্শন করার দরকার নেই। এই বলে সে রামপালকে সেই ঘরের একটি চেয়ারে বসিয়ে দিল এবং সরলাকে বাইরে একটি ভাঙা টুলে। সরলার চিন্তা বেড়ে গেল, বেটি, আমাকেও এদের কাছেই বসিয়ে দাও। এর শরীর ভালো থাকে না, এর শ্বাসকষ্টের রোগ আছে, আমাকে এর খেয়াল রাখতে হয়। তার মনে পড়ল যে ইনহেলার রামপালের পকেটে ছিল, কিন্তু যদি অবস্থা বেশি খারাপ হয় তাহলে তার কাছে থাকা জরুরি ছিল। ওয়েট্রেসের এটা শুনে রাগ হলো, দেখো বুড়ি, আমার কাছে ফালতু সময় নেই। যদি আমি তোমাদের মতো পঙ্গুদের সেবা করতে শুরু করি তাহলে বীর স্যারের যে ভিআইপি গেস্টরা এসেছেন তাদেরকে দেখবে। চুপচাপ এখানে বসো এবং গোলমাল করো না। সে যাওয়ার জন্য ঘুরল, কিন্তু সরলা প্রায় কাকুতি মিনতি করে বললেন, কমপক্ষে একটু জল তো দাও বেটি, এর গলা শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে হলে হোটেলের ম্যানেজার মুস্কান তার বন্ধুদের সাথে হেসে কথা বলছিলেন। মুস্কান ছিলেন খুবই সুন্দরী, আধুনিক এবং উচ্চাকাঙ্ক্ষী মেয়ে। তিনি বীরের বাগদত্তা ছিলেন এবং নিজেকে এই হোটেলের ভবিষ্যতের মালকিন মনে করতেন। তার সৌন্দর্য এবং পদের প্রতি তার খুব অহংকার ছিল।
তিনি দূর থেকে ওয়েট্রেসকে সেই ভিখারিদের সাথে ঝগড়া করতে দেখে তার সখীদের বললেন, জানি না কেমন কেমন লোক শহরে চলে আসে, তাদের সাহস তো দেখো, দ্য গ্র্যান্ড ইম্পেরিয়ালে ঢুকে পড়েছে। ওয়েট্রেস মুস্কানের কাছে পৌঁছালো এবং তোষামত করার ভঙ্গিতে বলল, ম্যাডাম, আমি তাদের দুজনকে পেছনে সার্ভিস এরিয়াতে বসিয়ে দিয়েছি। খুব জেদি ছিল, বলছিল যে বীর স্যারের মা বাবা। মুস্কানও হাসলেন। ভালো করেছ। বীরও না কখনো কখনো বেশি দয়ালু হয়ে যায়, যাকে খুশি ডেকে নেয়। খেয়াল রেখো তারা যেন প্রধান পার্টি এরিয়াতে মা আসতে পারে। পেছনে সেই অন্ধকার ঘরে রামপালের কাশি বাড়ছিল, তার মুখ ঘামে ভিজে গিয়েছিল। সরলা ছটফট করছিলেন। তিনি ঘর থেকে বাইরে এলেন এবং আবারও সেই ওয়েট্রেসকে ডাকলেন, বেটি শোনো তো, এর অবস্থা খারাপ হচ্ছে। এবার ওয়েট্রেস সত্যি অগ্নিশর্মা হয়ে গেল। চিৎকার করছো কেন? তোমাকে একবারে বুঝতে পারো না? এবার যদি একটা শব্দ বলো তাহলে গার্ডকে ডেকে বাইরে ছুঁড়ে ফেলে দেব। এই পুরো নাটক কিছু অতিথি দেখছিলেন এবং তাদের মোবাইলে ভিডিও বানাচ্ছিলেন। তারা এই নাটকে মজা পাচ্ছিলেন। সরলার চোখ থেকে জল বইতে লাগল। তিনি অসহায় ছিলেন। নিজের ছেলের মহলে তিনি একজন বন্দির মতো অনুভব করছিলেন, যিনি তার অসুস্থ স্বামীর জন্য এক গ্লাস জলও চাইতে পারছিলেন না। তিনি মনে মনে প্রার্থনা করছিলেন যে কোনোভাবে তার ছেলে বীর সেখানে এসে যায়, কিন্তু বীর তো তার মা বাবার আসার খুশিতে তাদের জন্য উপহার কিনতে গিয়েছিল। এই বিষয়ে সে অজ্ঞ ছিল যে তার সবচেয়ে দামি উপহারকে তার নিজের হোটেলেই অপমান করা হচ্ছে। সময় পেরিয়ে যাচ্ছিল এবং রামপালের অবস্থা খারাপ হচ্ছিল। তার প্রতিটি কাশির সাথে সরলার মন কেঁপে উঠছিল। তিনি জানতেন যে যদি তার অবিলম্বে সাহায্য না পান তবে কিছু খারাপ হতে পারে। তিনি তার সমস্ত সাহস জুটিয়ে আরও একবার সেই ঘর থেকে বাইরে এলেন। এবার তিনি স্থির করে ফেলেছিলেন যে তিনি যে কোনো মূল্যে সাহায্য নেবেন। তিনি সেই ওয়েট্রেসকে দেখলেন, যে এখন মুস্কানের পাশে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছিল। সরলা কাঁপতে কাঁপতে বললেন, বেটি, ভগবানের দোহাই সাহায্য করো, একে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওয়েট্রেস তাকে দেখে বিরক্ত হল, কিন্তু সে কিছু বলার আগেই মুস্কান নিজে উঠে তাদের কাছে চলে এলেন। তার চোখে ঘৃণা এবং রাগ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। কি সমস্যা তোমাদের? তোমরা কি বুঝতে পারো না যে এখানে পার্টি চলছে? তোমাদের মতো লোকের কারণে আমার অতিথিরা বিরক্ত হচ্ছেন। সরলা হাত জোড়ো করে বললেন, বেটি, আমি তোমার কাছে কিছু চাইছি না, শুধু আমাকে ম্যানেজার সাহেবার সাথে দেখা করিয়ে দাও। তার নাম মুস্কান। বীর জানিয়েছিল যে তিনি আমাদের সাহায্য করবেন। এই কথা শোনা মাত্রই ওয়েট্রেস চিৎকার করে উঠল, তোমার সাহস কি করে হলো এই অপবিত্র জবান দিয়ে মুস্কান ম্যাডামের নাম নামার? তুমি জানো তিনি কে? তিনি বীর চোপড়ার হবু স্ত্রী এবং এই হোটেলের ম্যানেজার। তোমাদের মতো ভিখারিদের জন্য তার কাছে সময় নেই। মুস্কানের মুখে একটি নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তার ক্ষমতা উপলব্ধি করে সে মজা পাচ্ছিল। সে সরলাকে উপর থেকে নিচে পর্যন্ত দেখল এবং বলল, আমি মুস্কান, বলো কি চাই? সরলার চোখে এক মুহূর্তের জন্য আশার আলো ঝলছে উঠল। বেটি, আমার স্বামীর শরীর খুব খারাপ, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শুধু এক গ্লাস জল। তার কথা শেষ হওয়ার আগেই মুস্কান পাশের টেবিল থেকে জলের একটি গ্লাস তুলে নিলেন এবং তা একজন ধনী অতিথিকে দিলেন। তারপর সরলার দিকে ঘুরে বললেন, জল? তোমরা কি মনে করো এটা কোনো লঙ্গরখানা? এখানে জলও বিনামূল্যে পাওয়া যায় না। তখনই রামপাল কাস্তে কাস্তে ঘর থেকে বাইরে এলেন। তার দাঁড়িয়ে থাকাও কঠিন হচ্ছিল। তিনি পাশের একটি টেবিলের সাপোর্ট নিলেন, যেখানে অতিথিদের জন্য জলের গ্লাস রাখা ছিল। কাঁপতে থাকা হাতে তিনি একটি গ্লাস তোলার চেষ্টা করলেন, কিন্তু তখনই মুস্কান দ্রুপ এগিয়ে গেলেন এবং সরলার গালে একটি জোরে থাপ্পড় মারলেন। চুপচাপ দাঁড়িয়ে থাক বুড়ি, তোর লোকটার কিছু হলে আমাদের কোনো যায় আসে না। থাপ্পড়টি এত জোরে ছিল যে সরলা টলমল করে উঠলেন। তার হাত রামপালের হাতের সঙ্গে ধাক্কা খেল এবং জলের গ্লাসটি ছিটকে পাশে বসা একজন ধনী লোকের দামি স্যুটের ওপর গিয়ে পড়ল। হলে এক মুহূর্তের জন্য নীরবতা ছেয়ে গেল। সেই ধনী লোকটি রেগে দাঁড়িয়ে গেল। এটা কেমন অভদ্রতা? আমার 10 লাখ টাকার স্যুট নষ্ট করে দিলে। সরলা এটা দেখো ভয় পেয়ে গেলেন। তিনি সেই লোকটির পায়ে পড়ে কাঁদতে লাগলেন, সাহেব, ভুল হয়ে গেছে, মাফ করে দিন, আমরা ইচ্ছে করে করিনি। এই দৃশ্য দেখে মুস্কানের রাগ সপ্তমে পৌঁছে গেল। নিজের পার্টিতে এমন গোলমাল! তিনি পাশের টেবিল থেকে জলের আরও একটি গ্লাস নিয়ে নেন এবং পুরোটা সরলার মুখে ছুড়ে মারলেন। জলের ঠান্ডা স্রোত সরলার মুখ ও জামাকাপড় ভিজিয়ে দিল। মুস্কান চিৎকার করে উঠলেন, চল বুড়ি, এটা পরিষ্কার কর এক্ষুনি, তুই পুরো মেচে ভিজিয়ে দিয়েছিস। সরলা অপমান এবং ভয়ে কাঁপছিলেন। তার চোখ থেকে অশ্রুর ধারা বইছিল। তিনি ভাবছিলেন, হে ভগবান, আমার বীর এই জালিম মহিলার সঙ্গে বিয়ে করতে যাচ্ছে। কত বড় প্রতারক! মুস্কান রাগে তার শাড়ির আঁচল টানলেন এবং মেঝের দিকে ইশারা করে বললেন, কি দেখছিস? চল, এটা দিয়েই মোছা শুরু কর। এটা শুনে হলে বসে থাকা কিছু লোক হেসে উঠল,
কেউ কেউ তাদের ফোন বের করে ভিডিও করা আরও বাড়িয়ে দিল। বেচারি সরলা দেবী, যে বয়সে তার সম্মান পাওয়া উচিত ছিল, নিজের ছেলের হোটেলে নিজের শাড়ির আঁচল দিয়ে মেঝেতে পড়া জল পরিষ্কার করতে লাগলেন। প্রতিটি চোখের জলের সাথে তার হৃদয় ভাঙছিল। তিনি শুধু এটাই প্রার্থনা করছিলেন যে তার বীর যেন কোনোভাবেই সব দেখতে পায়। রামপাল তার স্ত্রীর এই অপমান সহ্য করতে পারলেন না। তিনি তার অবশিষ্ট শক্তি দিয়ে চিৎকার করার চেষ্টা করলেন, বন্ধ করো, ছেড়ে দাও ওকে। কিন্তু তার আওয়াজ কাশিতে চাপা পড়ে গেল এবং তিনি সেখানেই মেঝেতে বসে পড়লেন। মুস্কানের মনে হলো যে এই নাটক এখন সীমা ছাড়িয়ে যাচ্ছে। তিনি রাগে গার্ডকে ডাকলেন, সিকিউরিটি, তোমরা কোথায়? তোমরা সবাই। দুজন গার্ড দৌড়ে ভেতরে এলো। মুস্কান তাদের দিকে ইশারা করে আদেশ দিলেন, এই দুই ভিখারিকে এখান থেকে তুলে বাইরে ছুঁড়ে ফেলো, এক্ষুনি। আর শুনে নাও, যদি ভবিষ্যতে এদের মধ্যে অচ্ছুত লোক আমার এই হোটেলের আশেপাশেও দেখা যায়, তবে তোমরা দুজন চাকরি করার যোগ্য থাকবে না। মুস্কান এই বিষয়ে সামান্যতম আন্দাজ করতে পারেননি যে বীর যেসব বিশেষ অতিথিদের আসার কথা বলেছিল তারা এখানেই ছিলেন, যাদেরকে তিনি ধাক্কা মেরে বাইরে বের করে দিচ্ছিলেন। গার্ডরা সঙ্গে সঙ্গে রামপাল এবং সরলাকে নির্মমভাবে ধরল। একজন গার্ড রামপালকে বাহু দিয়ে তুলল এবং অন্যজন সরলাকে টানতে লাগল। তারা তাদের টেনে নিয়ে হোটেলের প্রধান দরজার দিকে নিয়ে যাচ্ছিল। সরলা কাঁদছিলেন এবং রামপাল অসহায়ভাবে তার স্ত্রীকে দেখছিলেন। সেখানে উপস্থিত শত শত অতিথির মধ্যে কেউই তাদের বাঁচানোর চেষ্টা করেনি। সবাই শুধু দর্শক হয়ে রইল, কারণ একজন গরিবের অপমান ধনীদের জন্য কেবল একটি বিনোদন ছিল। গার্ডরা রামপাল এবং সরলাকে কোনো মালের বস্তার মতো টেনে নিয়ে হোটেলের জমকালো দরজা থেকে বাইরে নিয়ে যাচ্ছিল। সরলা ক্রমাগত কাকুতি মিনতি করছিলেন, ছেড়ে দাও আমাদের, আমাদের ছেলে এখানেই আছে, বীর। কিন্তু তার আওয়াজ পার্টির কোলাহল এবং মানুষের হাসিতে চাপা পড়ে গেল। রামপালের শ্বাস এখন খুব বেশি হাঁপিয়ে উঠেছিল, তার চোখ বন্ধ হয়ে আসছিল। এই পুরো দৃশ্য সেখানে বসে থাকা কিছু গ্রাহক তাদের মোবাইলে রেকর্ড করছিল। তারা একটি চাঞ্চল্যকর ভিডিও পেয়েছিল, যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারা হাজার হাজার লাইক এবং কমেন্ট পেতে পারত। সেই দুইজন বৃদ্ধ অসহায় মানুষের কষ্ট নিয়ে কারও কোনো চিন্তা ছিল না। গার্ডরা তাদের বাইরে গেট পর্যন্ত নিয়ে পৌঁছেছিল। তখনই একটি ঝলমলে কালো মার্সিডিজ গাড়ি হোটেলের পোর্টিগোতে এসে থামল। গাড়িটি এত জমকালো ছিল যে সবার নজর তার দিকেই স্থির হয়ে গেল। একজন গার্ড তৎপরতা দেখিয়ে দৌড়ে গিয়ে গাড়ির দরজা খুলল। সেখান থেকে একজন লম্বা চওড়া সেজেগুজে থাকা যুবক নামলেন। তিনি একটি দামি ইতালীয় স্যুট পরেছিলেন। তার চুল পরিপাটি করে আঁচড়ানো ছিল এবং তার চোখে আত্মবিশ্বাসের ঝলক ছিল। ইনিই ছিলেন বীর চোপড়া, সরলা এবং রামপালের চোখের মণি, তাদের জীবনের সমস্ত উপার্জন এবং তাদের গর্ভ। বীরের হাতে দুটি বড় গিফট বক্স ছিল। একটিতে তিনি তার মায়ের জন্য বেনারস থেকে আনা একটি মূল্যবান রেশমি শাড়ি রেখেছিলেন এবং অন্যটিতে তার বাবার জন্য একটি সুইস ঘড়ি। তিনি আজ খুব খুশি ছিলেন। তিনি তার মা বাবাকে পুরো বিশ্বের সামনে দেখাতে চেয়েছিলেন যে তাদের তপস্যা বৃথা যায়নি। গাড়ি থেকে নেমে তিনি দেখলেন যে গেটে লোকের ভিড় লেগে আছে এবং তার দুজন গার্ড দুজন বয়স্ক মানুষকে ধাক্কা দিচ্ছেন। এটা দেখে তার কিছুটা অদ্ভুত লাগল। তিনি পাশে দাঁড়িয়ে থাকা গার্ডকে জিজ্ঞেস করলেন, এখানে এসব কি হচ্ছে? এত ভিড় কেন লেগে আছে? গার্ড তার মালিককে দেখে স্যালিউট ঠকল এবং তোষামত করার ভঙ্গিতে বলল, কিছু না সাহেব, দুজন ভিখারি ভেতরে ঢুকে গিয়েছিল, বলছিল যে বীর সাহেবের সাথে দেখা করবে। পার্টির পরিবেশ খারাপ করছিল, তাই কেবল তাদের বাইরে বের করে দিচ্ছি। ভিখারি? বীর চমকে গেল। আমার সাথে দেখা করতে কোন ভিখারি এসছে? একটু আমিও তো দেখি। এই বলে বীর ভিড়ের দিকে এগোলো। তার হালকা অস্বস্তি হচ্ছিল। যত সে কাছে পৌঁছতে লাগল, সে একটি পরিচিত শাড়ির আঁচল দেখল যা মেঝেতে ঘষ্টে যাচ্ছিল। তারপর সে একটি দুর্বল নুয়ে পড়া কোমর দেখল। তার হৃৎস্পন্দন জোরে হলো। যখন গার্ড সেই দুইজনকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল, তখন বীর তাদের মুখ দেখতে পেল। এক মুহূর্তের জন্য বীরের মনে হলো যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দুনিয়া ঘুরতে শুরু করল। তারা তার মা বাবা ছিলেন। তার মা সরলা মাটিতে পড়ে কাঁদছিলেন এবং তার বাবা রামপাল বেহুশের মতো পড়ে হাঁপাচ্ছিলেন। মা, বাবা! এক যন্ত্রণাদায়ক চিৎকার বীরের গলা থেকে বেরিয়ে এলো। সে দৌড়ে গিয়ে তার মাকে মাটি থেকে তুলল। সে তাদের নিজের বুকে জড়িয়ে ধরল এবং বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগল। মা, এসব কি? তুমি এখানে এই অবস্থায়? এই দৃশ্য দেখে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। গার্ডদের তো হুঁশি উড়ে গেল। তাদের হাত পা কাঁপতে লাগল। ভিড়ের মধ্যে ফিসফিসানি শুরু হলো, আরে এনারা তো বীর সাহেবের মা বাবা। হে ভগবান, ছেলের হোটেল থেকেই নিজের মা বাবাকে ধাক্কা মেরে বের করে দেওয়া হচ্ছে। হায় রে কপাল, যে ছেলের জন্য সব কিছু বিলিয়ে দিল, আজ তারই দুনিয়ায় এত অপমান।
এই শব্দগুলি ঝর্ণার মতো বীরের কানে প্রবেশ করছিল। সে তার মায়ের চোখের জল মুছল এবং নম্রভাবে জিজ্ঞেস করল, মা, এই লোকগুলো কি বলছে? এটা কি সত্যি? আমাকে সত্যি সত্যি বলো, তোমাদের সাথে এখানে কি হয়েছে? সরলা দেবীর ধৈর্যের বাঁধ এখন ভেঙে গেল। এত ঘণ্টার অপমান, ব্যথা এবং অসহায়তা এখন চোখের জলের বন্যায় ভেসে গেল। তিনি কাঁদতে কাঁদতে সব কিছু বললেন। কিভাবে গার্ড তাদের আটকালো, কিভাবে ওয়েট্রেস তাদের ভিখারি বলল, কিভাবে তাদের একটি নোংরা ঘরে বসানো হলো, এবং কিভাবে মুস্কান তাকে থাপ্পড় মেরে এবং মেঝেতে মোছা করালো। একটি একটি শব্দ বীরের হৃদয়ে কাঁটার মতো বিঁধছিল। যখন সে শুনল যে মুস্কান তার মায়ের ওপর হাত তুলেছে, তখন তার চোখে নম্রতার বদলে ক্রোধের আগ্নেয়গিরি ফেটে পড়ল। তার মুষ্টি বদ্ধ হল, মুখ লাল হয়ে গেল এবং শিরায় রক্ত ফুটতে শুরু করল। সে তার বাবাকে দেখল, যিনি কষ্টে শ্বাস নিতে পারছিলেন না। সে অবিলম্বে একটি গার্ডকে চিৎকার করে বলল, গাড়ি বের করো এবং ডাক্তারকে ফোন করো এক্ষুনি। তারপর সে অন্য গার্ডকে ধরল। কার কথায় তোমরা আমার মা বাবাকে হাত দিয়েছ? গার্ড ভয়ে কাঁপছিল। সাহেব, মুস্কান ম্যাডাম, তিনিই অর্ডার দিয়েছিলেন। মুস্কান? বীর এই নামটি এমনভাবে বলল যেন কোনো বিষাক্ত সাপের নাম নিচ্ছে। সে তার মা বাবাকে সাবধানে গাড়িতে বসালো, ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দিল এবং তারপর হোটেলের দিকে ঘুরল। তার প্রতিটি পদক্ষেপে একটি ঝড় ছিল। আজ সে সেই প্রতিটি মানুষকে শিক্ষা দিতে যাচ্ছিল যারা তার শেকড়ের, তার ভগবানের অপমান করেছে। বীর চোপড়া যখন রাগে হোটেলের প্রধান হলে আবারও প্রবেশ করলেন, তখন মনে হলো যেন কোনো ঘূর্ণিঝড় এসেছে। পার্টির সঙ্গীত হঠাৎ বন্ধ হয়ে গেল। যারা এতক্ষণ হাসছিল এবং কথা বলছিল, তারা সবাই তাকে দেখে চুপ হয়ে গেল। তার চোখে জ্বলন্ত আগুন এবং মুখে বিনাশের শান্তি দেখে সবাই ভয় পেয়ে গেল। তার গর্জন পুরো হলে প্রতিধ্বনিত হল। মুস্কান, কোথায় তুমি? বাইরে এসো। মুস্কান, যিনি তার সখীদের সাথে বসে মজা করে চায়ে চুমুক দিচ্ছিলেন এবং তার জয়ের উৎসব পালন করছিলেন, বীরের আওয়াজ শুনে চমকে গেলেন। তার সামান্যতম ধারণাও ছিল না যে কিছুক্ষণের মধ্যেই তার দুনিয়া ওলটপালট হতে চলেছে। তিনি ঘাবড়ে গিয়ে বাইরে এলেন এবং একটি কৃত্রিম হাসি নিয়ে বললেন, বীর, তুমি এসে গেছ? কি হলো? তুমি এত রেগে আছো কেন? দেখো, আমি পার্টিটা কত ভালোভাবে সামলেছি। বীর তার কোনো কথার উত্তর দিল না। সে সোজা তার দিকে এগিয়ে গেল এবং একটি শব্দ না বলে এগিয়ে গিয়ে মুস্কানের গালে একটি জোরে চড় মারল। ছটাক! থাপ্পড়ের আওয়াজ এত জোরে ছিল যে হলে বসা সমস্ত অতিথি তাদের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। নীরবতা এত গভীর হয়ে গেল যে মানুষ তাদের নিজেদের শ্বাস প্রশ্বাসের শব্দও শুনতে পারছিল না। মুস্কানের মুখ ঘুরে গেল। তার গালে 5টি আঙুলের ছাপ পড়ে গিয়েছিল। তার চোখে বিস্ময় এবং ভয় স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বীর রাগে কাঁপছিল। তার কণ্ঠে ব্যথা এবং ঘৃণার মিশ্রিত ভাব ছিল। যে মা বাবা আমাকে এই পর্যন্ত পৌঁছনোর জন্য তাদের জীবনের সব সুখ উৎসর্গ করে দিয়েছেন, যারা নিজে অভুক্ত থেকে আমার পেট ভরেছে, আজ তুমি উনিকেই আমারই হোটেল থেকে ভিখারি বলে ধাক্কা মেরে বাইরে বের করে দিয়েছ। এটা শোনামাত্রই মুস্কানের চোখ বিস্ফারিত হয়ে গেল। এখন তার বোধগম্য হল যে সে কত বড় এবং ভয়ানক ভুল করেছে। যে ভিখারিদের সে অপমান করেছিল তারা বীরের মা বাবা ছিলেন। তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সঙ্গে সঙ্গে বীরের পায়ে লুটিয়ে পড়ল। তার চোখে জল বইতে লাগলো এবং সে কাকুতি মিনতি করতে লাগল, বীর, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমি জানতাম না যে তারা তোমার মা বাবা। আমি তাদের কাছে ক্ষমা চাইব। বীর ঘৃণা ধরে পিছিয়ে গেল। ক্ষমা? তুমি ক্ষমার যোগ্য নাও। তুমি তাদের অপমান করনি। তুমি আমার অস্তিত্বের, আমার শেকড়ের অপমান করেছ। তোমার মনে হয়েছিল যে গ্রামের সরল সাধারণ মানুষ, তাই তুমি তাদের সাথে যা খুশি তাই করতে পারো। তোমার সাহস কি করে হলো আমার মায়ের ওপর হাত তোলার? সে সেই ওয়েট্রেসের দিকে দেখল, যে এখন ভয়ে একটি কোণে লুকিয়ে থাকার চেষ্টা করছিল। আর তুমিও এই অপরাধের সমান অংশীদার। তারপর বীর সেখানে উপস্থিত অতিথিদের দিকে একবার তাকালো এবং বলল, আর আপনারা সবাই তামাশা দেখছিলেন, ভিডিও বানাচ্ছিলেন? আপনাদের মধ্যে একজনেরও মানবতা জাগল না যে 2 বয়স্ক মানুষের সাথে হওয়া অবিচারকে আটকাতে পারে? লজ্জা হওয়া উচিত আপনাদের সবার। এই পার্টি এখন শেষ হয়। বীর তার সিকিউরিটি হেডকে ডাকলেন। এই মহিলা মুস্কানকে এবং এই ওয়েট্রেসকে এখনই এই হোটেল থেকে বাইরে বের করে দাও, তাদের সমস্ত জিনিসপত্রের সাথে। আজকের পর এই দুজন যেন এই হোটেলের 100 মিটারের পরিধির মধ্যেও দেখা না যায়। মুস্কান কাঁদতে রইলেন, বিড়বিড় করতে রইলেন, বীর, এমন করো না, আমরা বিয়ে করতে যাচ্ছিলাম, আমি তোমাকে ভালোবাসি। বীর হাসলেন, একটি বেদনা ভরা হাসি। ভালোবাসা?
যে মানুষ আমার মা বাবার সম্মান করতে পারে না, সে আমাকে কি ভালোবাসবে? তুমি আজ তোমার আসল চেহারা দেখিয়ে দিলে, এবার দূর হও এখান থেকে। গার্ডরা মুস্কান এবং সেই ওয়েট্রেসকে টেনে বাইরে নিয়ে গেল, ঠিক সেভাবেই যেমন কিছুক্ষণ আগে তারা সরলা এবং রামপালকে বের করেছিল। সব শান্ত হওয়ার পরে বীর মাইক নিলেন। তার কণ্ঠে এখন রাগ ছিল না, বরং ছিল এক গভীর ব্যথা। আজ আমার হোটেলের বার্ষিকী ছিল। আমি আমার সবচেয়ে বিশেষ অতিথিদের আপনাদের সবার সাথে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলাম। আমার সেই বিশেষ অতিথিরা হলেন আমার মা এবং বাবা, যারা আমাকে এই যোগ্য করে তুলেছেন। কিন্তু আজ আমারই ঘরে তাদের যে অপমান হয়েছে, তার জন্য আমি আপনাদের সবার কাছে নয়, বরং নিজের কাছে লজ্জিত। সে তার ম্যানেজারকে ডাকলেন এবং নির্দেশ দিলেন যে যেসব লোক ঘটনার ভিডিও বানিয়েছে তাদের কাছ থেকে সেই ভিডিও নিয়ে মুছে দেওয়া হোক এবং তাদের সতর্ক করা হোক। কিছুক্ষণের মধ্যেই বীরের কাছে হাসপাতাল থেকে ফোন এলো যে রামপালের অবস্থা এখন স্থিতিশীল। এটা শুনে তার মনে শান্তি এলো। সে পার্টি সেখানেই শেষ করল এবং সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হল। যখন সে হাসপাতালের ঘরে পৌঁছল, তখন দেখল যে সরলা তার স্বামীর হাত ধরে তাদের মাথার কাছে বসে আছেন। বীরকে দেখে তার চোখে আবার জল এলো, কিন্তু এবার তা ছিল গর্বের অশ্রু। বীর সোজা গিয়ে তার বাবার পায়ের কাছে মেঝেতে বসে পড়লেন এবং তার হাত নিজের হাতে তুলে নিলেন। বাবা, আমাকে ক্ষমা করে দিও। আমার সব কিছু থাকা সত্ত্বেও আমি আপনাকে এবং মাকে সম্মান দিতে পারিনি। রামপাল দুর্বল হাতে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং ধীর কণ্ঠে বললেন, ভুল তোর নয় বেটা, তুই যা করেছিস সেটাই একজন সৎ পুত্রের ধর্ম। শুধু মনে রাখিস, ইমারত যতই উঁচু হোক না কেন, যদি ভিত্তি দুর্বল হয় তবে তা ভেঙে পড়ে। আর আমাদের ভিত্তি হল আমাদের সংস্কার এবং আমাদের শেকড়, তাদের কখনো ভুলিস না। বীর তার মা বাবাকে বুকে জড়িয়ে ধরলেন। আজ সে তার দৌলত, তার হোটেল এবং তার খ্যাতির থেকে বেশি মূল্যবান জিনিস ফিরে পেয়েছিল, তার আত্মসম্মান এবং তার শেকড়ের সম্মান। হোটেলের সেই কালো রাত কেটে গিয়েছিল এবং এখন এক নতুন সকাল তার জন্য অপেক্ষা করছিল, যেখানে কোনো লোক দেখানো ছিল না, বরং ছিল সম্পর্কের আসল ঔজ্জ্বল্য।